বাণিজ্য যুদ্ধ বন্ধ করার কথা বলা হচ্ছে। অর্থনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছিল সেখানে এক ধরনের স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং চায়নার অর্থনীতির উপর যে প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া প্রভাব পড়ছিল সেটার থেকে অন্তত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু নিঃসন্দেহে স্পেকুলেশনের কারণে স্পেকুলেট করে দাম অলরেডি বেড়ে গেছে এবং এই 1-2 মাস থেকে সংকট তীব্র হতে থাকতো। তো ফলে এটার থেকে একবারে খাদের কিনারে থেকে যুক্তরাষ্ট্র সরে আসলো। চীনের উত্থানটা কি আসলে পৃথিবী কন্ট্রোলের জন্য? চায়নায় কিন্তু খুব রেস্ট্রিক্টেড। এমন একটা দেশ যেখানে এত রেস্ট্রিকশন, সেখানে কি হচ্ছে আমরা সেখান থেকে তথ্য পাই না। এরকম একটা রাষ্ট্রকে কি সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জায়গায় কি আমরা নিয়ে আসবো কিনা? পাল্টাপাল্টি শুল্ক বন্ধ করার অর্থাৎ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এবং চায়না। বাণিজ্য যুদ্ধ বন্ধ করার কথা বলা হচ্ছে। অর্থনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছিল সেখানে এক ধরনের স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। কতটুকু আশার আলো দেখছেন? না, এটা নিঃসন্দেহে আশার আলো, কিন্তু ওই যে বিশ্লেষকরা বলছেন মাত্র 90 দিনের যে টাইম দেওয়া হয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার থেকে শুরু করে 90 দিন, তো অগাস্ট মাসের মাঝ বরাবর পর্যন্ত এর ভিতরে এত সব জটিল বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আলোচনা সম্পন্ন করা সম্ভব হয় না, এটা সত্য কথা। কিন্তু এট দি সেম টাইম যে বিশ্বের অর্থনীতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং চায়নার অর্থনীতির উপর যে প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া প্রভাব পড়ছিল সেটার থেকে অন্তত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এবং আমি কিছু বিশ্লেষকের কথা বলছি, অন্য পক্ষে আপনি যেটা বললেন শেয়ার বাজারে যে সারা পৃথিবীর যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া সমস্ত জায়গায় শেয়ার বাজারে যে তাজা ভাব লক্ষ্য করা যাচ্ছে, সেইটা তাৎক্ষণিক ভাবে এই খবরের কাছে যারা এটা করেন তারা তো অর্থনীতির বিশ্লেষক, তারা তারা বিনিয়োগকারী, পুঁজি নিয়ে তারা কাজ করেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে তারা কাজ করেন। তারা যদি স্বস্তি বোধ করেন, পজিটিভ মনে করেন, তা আমিও পজিটিভ মনে করবো। আর এই যে পাল্টাপাল্টি শুল্ক, এটা অত্যন্ত ভয়ঙ্কর পরিমাণে। আমেরিকা 145%, চায়না করেছিল 125%। এই পাল্টাপাল্টি শুল্কের কারণে হয়েছে কি, আমেরিকা অলরেডি চায়না থেকে প্রতিদিন ডজনে ডজনে সম্ভবত জাহাজ রওনা দিত জিনিসপত্র নিয়ে, মালপত্র নিয়ে। সেই সব জাহাজ আসা বন্ধ হয়ে গেছে। অনেকে ওদের যে অর্ডার, বাইং অর্ডার, সেটা চালু পারচেজ অর্ডার দিয়েছিলেন, সেটা প্রত্যাহার করে নিয়েছেন। এতে করে যুক্তরাষ্ট্রে আগে যে সমস্ত প্রয়োজনীয় দ্রব্য পণ্য চায়না থেকে আসতো, শত শত আইটেম আসতো, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলো যারা এনেছেন মজুদ আছে তাদের স্টকে, সেটা আরো হয়তো 1-2 মাস চলতে পারে। কিন্তু নিঃসন্দেহে স্পেকুলেশনের কারণে স্পেকুলেট করে দাম অলরেডি বেড়ে গেছে এবং এই 1-2 মাস থেকে সংকট তীব্র হতে থাকতো। তো ফলে এটার থেকে একবারে খাদের কিনারে থেকে যুক্তরাষ্ট্র সরে আসলো, জনগণ স্বস্তি নিঃশ্বাস ফেলবে। তেমনি ভাবে চীনের অবস্থা কি, চীন পৃথিবীর ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। তো যুক্তরাষ্ট্র হচ্ছে চীনের সবচেয়ে বেশি মাল এখানে, পণ্য এখানে এক্সপোর্ট হয়। এই বাজার যদি তাদের নষ্ট হয়, সে কারণে চায়নার অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে আপাতত, একেবারে পার্মানেন্টলি বন্ধ হয়নি, কিন্তু তাদের প্রোডাকশন বন্ধ করে রাখা হয়েছে। এখন এইটার প্রোডাকশন বন্ধ করে হয়েছে, অর্থনীতিতে মন্দা, এমনিতেই বছরখানেক থেকে চীনের অর্থনীতিতে নানা কারণে মন্দা। সেখানে হাউজিং তারা বিলিয়ন, হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার্স গৃহ নির্মাতারা, ইমারত নির্মাতারা ইনভেস্ট করেছিলেন, সেগুলো এখন ক্রেতা পাচ্ছেন না তারা। ফলে বিপুল লক্ষ লক্ষ বাড়িঘর, দালান কোঠা ভাড়ার অভাবে, ক্রেতার অভাবে পড়ে আছে। সেটা ওদের অর্থনীতির উপর একটা প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এখন এই যুক্তরাষ্ট্রের এই প্রচন্ড শুল্ক আরোপের কারণে আরো সেটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে যাচ্ছিল, তার থেকে তাদের অর্থনীতি হাঁপ ছেড়ে বাড়বে। ফলে এই আশা করব আমি দুই দেশেরই চেতনা উদয় হবে এবং যুক্তরাষ্ট্রের যে কনসার্ন গুলো, উদ্বেগ গুলো, সেটা চীনকে অ্যাড্রেস করতে হবে। তার ভিতরে একটা হচ্ছে ফ্যান্টানিল, একটা মাদক, সেইটার ইনগ্রেডিয়েন্টস গুলো চীনে তৈরি হয়, চীন থেকে বিভিন্ন দেশের মাধ্যমে এসে তারপর সেটা ফাইনাল প্রোডাক্ট হয়।
কিছু সম্ভবত সাউথ আমেরিকাতে, মেক্সিকোতে হয়, আমেরিকা আসে, কানাডার মাধ্যমে কিছু আসে বলে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ। যাই হোক, ওইটা একটা কনসার্ন। আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে বলছে যে চীন তাদের যে পণ্যগুলো রপ্তানি করে এগুলা কৃত্রিম ভাবে দাম কমিয়ে রাখে বেশি রপ্তানি করার জন্য, এবং মানে যারা প্রস্তুতকারক, যারা মানে ম্যানুফ্যাকচারার, তাদেরকে রাষ্ট্র অনেক বেশি সাবসিডি দিয়ে, সাবসিডির কারণে তাদের মানে প্রোডাকশন কস্ট কম পড়ে। এই সমস্ত জিনিস তারা এড্রেস করতে হবে। আরো আছে ইন্টেলেকচুয়াল রাইটস ইত্যাদি নিয়ে তাদের অনেক আছে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে, ইনভেস্টরদেরকে সেখানে আরো অনেক সহজতর শর্তে বিনিয়োগ করতে দিতে হবে, এই সমস্ত আর কি। তো এবং যুক্তরাষ্ট্র থেকে পণ্য আরো বেশি আমদানি করতে হবে। দুই দেশের প্রায় আপনার আমদানি রপ্তানিতে যুক্তরাষ্ট্রের মানে ঘাটতি প্রায় $200 বিলিয়ন বেশি। এইটা প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন যে কমিয়ে আনতে যত দূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। তা আমার ধারণা দুই পক্ষেই সেন্স হবে এবং তারা নিঃসন্দেহে এই প্রবলেম গুলো এড্রেস করার চেষ্টা করবেন, কারণ তারা এটাতে বুঝেছেন এই ধাক্কার কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণকে এইরকম একটা ভয়ঙ্কর মানে দ্রব্যমূল্য বেড়ে যাবে এরকম পরিস্থিতি ছেড়ে দিতে পারেন না। চীনও এরকম রিস্ক নিতে পারে না যে তার অর্থনীতির স্থবিরতা আরো তীব্রতর হবে। জি, আপনি কতটা আশাবাদী অ্যাডভোকেট আব্দুর রশিদ? আমরা তো বরাবরই আশাবাদী মানুষ, আমরা সবসময় আশা ব্যক্ত করি। আমিও নিজে অনেক আশাবাদী মানুষ। পৃথিবীর সবকিছু নিয়ে আমি আশা ব্যক্ত করি যে ক্লাউড একসময় চলে যায়, সানশাইন একসময় চলে আসে। আর আমাদের এই পৃথিবীর এটাই হচ্ছে পরিক্রমা, এটাই হচ্ছে ইতিহাস। চীনের সাথে আমেরিকার যে প্রায় $600 বিলিয়ন বিজনেস, এই বিজনেসটা অসম ছিল। আমাদের সরকার যেটা আমাদেরকে বুঝিয়েছে যে চীনের সাথে অসম বিজনেসের পয়েন্টগুলো কি, কারণগুলো কি, এবং যেগুলো আমাদের মাহমুদুল্লাহ খুব সুন্দর করে উল্লেখ করলেন। তো আমি যেটা অ্যাড করতে চাই যে দেখেন, এই যে চীনের উত্থান, এটাকে আমাদের আসলে ভয় পাওয়ার কারণটা কি? চীনের উত্থানটা কি আসলে পৃথিবী কন্ট্রোলের জন্য? সেজন্য আমাদের ভয় পেতে হবে। কারণ হচ্ছে যে ইউরোপিয়ান আমেরিকান ইতিহাস তো আমরা দেখেছি, ইউরোপের অনেক যুদ্ধ, এবং ইউরোপিয়ানরাই তো আমেরিকাতে এসে পরবর্তীতে কলোনি করে এখানে আমেরিকানাইজ করা হয়, বা আমেরিকান এখানে ইউরোপিয়ানরাই হচ্ছে এখানকার মূল ইমিগ্রেন্ট যারা প্রথমে আসে, তারপরে পরবর্তীতে আমরা আসি। লোক আমরা চাই পৃথিবীর নেতৃত্ব করতে, পৃথিবীর একটা লিডারশিপ নিতে, এবং পৃথিবীর লিডারশিপের জন্য আমরা যোগ্য এবং উপযুক্ত। কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসাবশেষ থেকে বের হয়ে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে নেতৃত্বের ভূমিকা আমরাই দিয়েছি, স্যাক্রিফাইসও আমরা করেছি, এবং আমরাই সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছি। সেখান থেকে আমরা যদি দাবি করতে পারি যে হ্যাঁ, বিশ্বের এই ওয়ার্ল্ড অর্ডারকে আমাদের নেতৃত্ব দিতে হবে, তাহলে এটা অযৌক্তিক কোনো দাবি না। চীন যেভাবে করে বিশ্ব বাণিজ্যকে ম্যানিপুলেট করে, স্যার যেটা বললেন যে অর্থনীতিকে ম্যানিপুলেট করে, তাদের যে মুদ্রা সেটাকে ডিভ্যালুয়েট করে, এবং তার মাধ্যমে তারা পৃথিবীতে অনেক ইকোনমিক্যালি অনেক ফ্যাসিলিটেশনটা নেওয়ার চেষ্টা করে, বা ইকোনমিক্যালি তারা অনেক বেনিফিটেড হয়। এখন কথা হচ্ছে এখানে এটা যদি আমরা চীন কিন্তু একটা কমিউনিস্ট রাষ্ট্র, বা এটা কমিউনিস্ট রাষ্ট্র বলা যায় না, এটা কমপ্লিটলি কমিউনিস্ট রাষ্ট্র না, বা একটা ডেমোক্রেটিক রাষ্ট্র না। এবং আপনি জানেন যে চায়নায় মত প্রকাশের স্বাধীনতা রেস্ট্রিক্টেড, এবং সংবাদপত্রের স্বাধীনতা রেস্ট্রিক্টেড, মানে ফ্রিডম অফ ইনফরমেশন যেটা আমেরিকাতে, ইউরোপে আছে, যে আমাদের কিন্তু আপনি আমাকেও সার্চ করলে গুগলে পাবেন, আমার অনেক ইনফরমেশন আপনি পাবেন, আপনার ইনফরমেশন আমি পাবো। চায়নায় কিন্তু খুব রেস্ট্রিক্টেড। তো এমন একটা দেশ যেখানে এত রেস্ট্রিকশন, সেখানে কি হচ্ছে আমরা সেখান থেকে তথ্য পাই না, এরকম একটা রাষ্ট্রকে কি সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জায়গায় কি আমরা নিয়ে আসবো কি না? অ্যাবসলিউটলি নট। কারণ হচ্ছে যে আপনি যদি ট্রান্সপারেন্ট না হতে পারেন, ওয়ার্ল্ড অর্ডারের কাছে যদি অ্যাকাউন্টেবল না হতে পারেন, তাহলে বিশ্বের নেতৃত্ব নেওয়ার অধিকার আপনার নাই। সেই পার্সপেক্টিভে এই যে যুদ্ধটা, ট্যারিফ যুদ্ধ যেটাকে আমরা বলি, যুদ্ধ তো দুই ধরনের হয়। যেমন একটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আমরা যুদ্ধ দেখলাম, আর একটা যুদ্ধ হচ্ছে বাণিজ্য যুদ্ধ। তো এই আমরা তো সরাসরি ইন্ডিয়া পাকিস্তানের মতো আর ওই ফিজিক্যাল যুদ্ধ কিংবা বোমা মেরে বা কামান দাগায় কিংবা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারি না এই মুহূর্তে। সেটা খুব ধ্বংসাত্মক হবে, সেটা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধে ডেকে নিয়ে আসবে। তো আমরা ট্যারিফ যুদ্ধের মাধ্যমে আমরা চাই আমাদের প্রতিপক্ষকে দুর্বল করতে, এবং সেখান থেকে আমরা নিজেরা একটা বড় ধরনের বেনিফিট নিতে চাই। এই কারণে যে পৃথিবীকে আমরাই চায়নার চেয়ে বেশি টেক কেয়ার করি, পৃথিবীতে আমাদের চায়নার চেয়ে বেশি বন্ধু, আমরা পৃথিবীতে মানে যত সহযোগিতা করা, আমাদের টেকনোলজি থেকে সবকিছু, মানে কথা বলার স্বাধীনতা থেকে আমাদের ভ্যালু অ্যান্ড প্রিন্সিপাল, এগুলো ওয়ে বেটার দেন চায়না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমেরিকা, এই যে ডোনাল্ড ট্রাম্প যে মানে যুদ্ধটা করছেন, এই যুদ্ধটা আপনি দেখেন 90 দিনের মধ্যে পজ করে কিন্তু এখানে দুই পক্ষ এগ্রি করেছে যে তারা ব্যাক এন্ড ফোর্থ আলোচনা চালিয়ে যাবে, এবং এটাকে কতটুকু রিজনেবল জায়গায় নিয়ে আসা যায়। যেমন অলরেডি 115% ট্যারিফ তারা কমিয়ে দুজনে এগ্রি করেছে, নিয়ে এসেছে। এখন আমেরিকা ট্যারিফ 30% এই মুহূর্তে, এবং চায়না ট্যারিফ হচ্ছে 10% মুহূর্তে। যদিও দেখা যাচ্ছে এই যুদ্ধের মধ্যে কিন্তু চায়না সবসময় ডিফেন্স খেলছে, আমেরিকা সবসময় অফেন্সিভ ওয়েতে খেলছে। তবে আমরা এখান থেকে যদি অ্যাটলিস্ট
100 বিলিয়ন থেকে $150 বিলিয়ন ডেফিসিট যদি কমিয়ে নিয়ে আসতে পারি চায়নার সাথে, চায়নাকে যদি বাধ্য করতে পারি সেই পরিমাণ মানে জিনিস কিনতে আমাদের দেশ থেকে, তাহলে কিন্তু এটা একটা বিরাট উইন। যেমন আমরা ইউকে এর সাথে ডিল করেছি, এবং আমরা গত পরশুদিনই আমরা পাকিস্তান এবং ভারতকেও কিন্তু এই ট্যারিফের ডিলের মধ্যে দিয়ে কিন্তু যুদ্ধ একটা থামাতে ব্যর্থ হয়েছে। সুতরাং ট্যারিফ যদি ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে আমাদেরকে বেনিফিট করার, যুদ্ধ থামানোর কিংবা বিশ্বে স্থিতিশীল রাখার, তাহলে এই যুদ্ধ চলুক। তাতে যদি আমেরিকা জিতে তাহলে অবশ্যই আমরা তো আমেরিকান সিটিজেন হিসেবে চাইবই যে এই যুদ্ধে যেন আমরা জিতি, এবং যেটা হয়েছে এটা হচ্ছে ডিল, এন্ড ডিল ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েবল। অ্যাটলিস্ট এটা একটা সুবাতাস বহনের একটা লক্ষণ আমাদের কাছে প্রকাশ করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।